আসলে প্রত্যেক মা বাবারাই তো এমন যে বাচ্চাদের সামনে কখনো তাদের আত্মত্যাগগুলো তুলে ধরতে চায় না। তারা সবসময় চায় যে তাদের সন্তানরা সুখে থাকুক এবং তাদের সংগ্রাম সম্পর্কে কখনো জানতে চায় না, এবং মা বাবারাও তাদের আত্মত্যাগগুলো সন্তানের হাসি মুখের দিকে তাকিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এলিজাবেথ শর্ট বা ব্ল্যাক ডালিয়া কেসের মেয়েটিকে ইতিহাসের অন্যতম মার্ডার মিস্ট্রিগুলোর মধ্যে একটি ধরা হয়। আজ জানবো সেই গল্প। হে এভরিওয়ান, আমি মেহেদি মাইন এবং আজকে আপনাদের গল্প শোনাবো ইতিহাসের অন্যতম একটি মার্ডার মিস্ট্রি সম্পর্কে, যা আজও অমীমাংসিত এবং যা পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 80 দশক পের হয়ে গেল, আজ পর্যন্ত মিলেনি খুনির কোনো আলামত, কোনো চিহ্ন বা খুনিকে আজও জানা যায়নি। তবে অনেক কেসই তো দেখা যায় যে খুনি শনাক্ত হয় না, সেগুলো তো ইতিহাসের মধ্যে এত মার্ডার মিস্ট্রি হয়ে থাকে না। এবং কেন এলিজাবেথ শর্ট বা ব্ল্যাক ডালিয়া কেসের মেয়েটিকে ইতিহাসের অন্যতম মার্ডার মিস্ট্রিগুলোর মধ্যে একটি ধরা হয়, আজ জানবো সেই গল্প। তো চলুন শুরু করা যায়। একটি মেয়ে যার নীল চোখ, বাদামি চুল, প্রাণবন্ধ হাসি ছিল, যার ছিল একাধিক স্বপ্ন, কিন্তু কে জানে তার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে। সে হয়তোবা নিজেও জানতো না যে তার গল্প একদিন হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি মার্ডার মিস্ট্রি গল্পগুলোর মধ্যে। তো চলুন শুরু করি এলিজাবেথ শর্টের গল্প। 1924 সালের 29শে জুলাই বোস্টনের একটি পরিবারে জন্মগ্রহণ করে এলিজাবেথ শর্ট। বাবা ছিলেন ক্লিও শর্ট, যার ছিল ব্যবসা এবং তিনি তার ব্যবসায় সফলও ছিলেন, তৈরি করতেন বিভিন্ন গলফ ক্লাব। মা ফিবি শর্ট ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সাংসারিক। এলিজাবেথ ছিলেন 5 বোন এবং তাদের পরিবার বড় হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু সমস্যা শুরু হয় 1929 সালের দিকে। তখন বিশ্ববাজারে নেমে আসে আর্থিক মন্দা, যার প্রভাব পড়েছিল এলিজাবেথের পরিবারের উপরও। তার বাবার একাধিক গলফ ক্লাবগুলো তাকে বিক্রি করে দিতে হয় এবং ঋণ বাড়তে শুরু করে। তখন একদিন এলিজাবেথের বাবা ক্লিও শর্ট বাড়ি থেকে বের হন এবং পরে তার কোনো খোঁজ পাওয়া যায় না। কয়েক ঘন্টা খোঁজার পর তার গাড়িটি পুলিশ উদ্ধার করে, যেখানে ক্লিও শর্ট ছিলেন না, আর গাড়িটি ছিল একটি সেতুর উপর। তো পুলিশ ধারণা করে নেয় হয়তোবা এই আর্থিক মন্দা এবং ঋণের দ্বারগ্রস্ত হয়ে ক্লিও শর্ট নিজেকে শেষ করে দিয়েছেন পানিতে লাফ দিয়ে। অনেক খোঁজাখুঁজি করলেও কখনো ক্লিও শর্টের লাশ পাওয়া যায়নি। তারপর শুরু হলো মা ফিবি শর্টের পরিশ্রম, আত্মত্যাগ, 5 মেয়েকে বড় করার দীর্ঘ পরিশ্রম। তিনি শুরু করলেন অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি। একজন মা, 5টি মেয়ে, কোনো আয় নেই। ফিবি শর্ট দিন রাত কাজ করতে শুরু করলেন। অভাব ছিল, কিন্তু সন্তানদের সামনে কখনো দুর্বল হতে চায়নি। আসলে প্রত্যেক মা বাবারাই তো এমন যে বাচ্চাদের সামনে কখনো তাদের আত্মত্যাগগুলো তুলে ধরতে চায় না। তারা সবসময় চায় যে তাদের সন্তানরা সুখে থাকুক এবং তাদের সংগ্রাম সম্পর্কে কখনো জানতে চায় না, এবং মা বাবারাও তাদের আত্মত্যাগগুলো সন্তানের হাসি মুখের দিকে তাকিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এলিজাবেথ সবকিছু চুপচাপ দেখতো, সে খুব বেশি কথা বলতো না, আকাশের দিকে তাকিয়ে ভাবতো একদিন আমিও এই জীবন বদলে দেব। কিন্তু তার কি ভাগ্য ছিল অসুস্থ শরীর। এলিজাবেথ ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ভুগত, প্রায় তীব্র অ্যাজমার আক্রান্ত হতো। শীতকালে অবস্থা আরো খারাপ হয়ে যেত। ডাক্তার পরীক্ষা করে বললেন, এই মেয়েটাকে যদি বাঁচাতে চান তাহলে উষ্ণ জায়গায় পাঠাতে হবে। প্রতি শীতে তাকে ফ্লোরিডায় পাঠিয়ে দেওয়া শুরু হলো। সেখানে আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। সেখানে যেতে যেতে বিভিন্ন উঁচু বিল্ডিং এবং জাঁকজমক পরিবেশ দেখে এলিজাবেথ স্বপ্ন তৈরি করলো যে সে একজন অভিনেত্রী হবে। স্কুল জীবনে বন্ধুরা বলতো যে তুমি তো অনেক সুন্দর, কিন্তু সে কখনো তার সৌন্দর্যকে নিয়ে অহংকার করতো না, বরং সে
আয়নার সামনে দাঁড়িয়ে অভিনেতার মতো সংলাপ বলার চেষ্টা করত। অনেকে হেসে বলতো যে তুমি তো একদিন হলিউড চলে যাবে। তখন সে বলতো যে যেদিন যাব সেদিন দেখা যাবে। কিন্তু অভাব, অসুস্থতা আর জীবনের চাপ তাকে ধীরে ধীরে স্কুল থেকে দূরে সরিয়ে দেয়। অবশেষে সে পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু জীবন কি এতই সহজ? 1942 সালের শেষের দিকে এলিজাবেথের জীবনে এমন এক ঘটনা ঘটে যা তার পৃথিবীকে বদলে দেয়। তার মৃত বাবা ফিরে আসে। যে ক্লিউ শট পানিতে পড়ে মারা গিয়েছিল, সবাই ভেবেছিল তিনি 12 বছর পরে তার ওয়াইফকে একটি চিঠি লেখেন। ফিবি শট যখন চিঠিটি খোলে তখন ক্লিউ শট তাকে বলে, আমি বেঁচে আছি, আমি ক্যালিফোর্নিয়ায় একটি নতুন জীবন শুরু করেছি। তিনি তখন এলিজাবেথের মা এটা মেনেই নিতে পারছিলেন না। আর এলিজাবেথ, তিনি তো বিশ্বাসই করতে পারছিলেন না যে বাবা তাকে ছোটবেলায় ফেলে গিয়েছিলেন তিনি এই কাজটি কিভাবে করতে পারলেন। 18 বছর বয়সে এলিজাবেথ সিদ্ধান্ত নিলেন সে ক্যালিফোর্নিয়ায় যাবে। হয়তো বাবাকে ক্ষমা করবেন, হয়তো নতুন জীবন শুরু করবে, হলিউডে আরো কাছে পৌঁছে যাবে। ট্রেনে দীর্ঘ পথ পেরিয়ে সে পৌঁছলো ক্যালিফোর্নিয়ায়। অনেক বছর পর বাবা মেয়ের দেখা। প্রথম কিছুদিন সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে পুরনো ক্ষত সামনে আসতে লাগলো। বাবা চাইতেন মেয়ে নিয়ম অনুযায়ী চলুক। অবশেষে একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়। তার পকেটে খুব সামান্য টাকা ছিল, কোনো স্থায়ী কাজ নেই, কোনো জায়গায় থাকার জায়গা নেই, কিন্তু স্বপ্ন এখনো জীবিত ছিল। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করতে শুরু করলো এলিজাবেথ। কখনো দোকানে, কখনো ক্যাফেতে। জীবন খুব সহজ ছিল না, তবুও যারা তাকে চিনত তারা বলতো এলিজাবেথ সবসময় হাসি খুশি থাকতো এবং প্রাণবন্ত থাকতো। সুন্দর পোশাক পরে বের হতো সবসময় রাত্রে, এবং তিনি বিশেষ করে কালো রঙের পোশাক পরতেন। তখন কেউ কল্পনাও করেনি এই কালো পোশাকই বদলে দিবে এলিজাবেথের পুরো পরিচয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়নি। একজন সেনা কর্মকর্তা মেজর ম্যাথিউ গর্ডন এর সঙ্গে পরিচয় হয় এলিজাবেথের। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। বন্ধুদের কাছে এলিজাবেথ বলতো, এই মানুষটির সঙ্গে আমি হয়তো সারা জীবন কাটাবো। কিন্তু সে কি কাটাতে পেরেছিল? যুদ্ধ চলাকালে একটি বিমান দুর্ঘটনায় ম্যাথিউ গর্ডন মারা যায়। এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়ে। এটি ছিল তার জীবনে আর একটি বড় আঘাত। এর থেকেও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছিল। যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। এলিজাবেথ তার কাছের মানুষকে হারিয়েছে যুদ্ধে। হলিউডে নতুন নতুন মুখ আসা শুরু করলো, নতুন নতুন চেহারা খুঁজলো প্রযোজকরা। হলিউডের বিলবোর্ড ঝলঝলে করতে থাকলো আলোর মাধ্যমে। নাইট ক্লাবগুলোতে নাচ গান হতে থাকলো, এবং এলিজাবেথও ভাবতে থাকলো যে হয়তো বা আগামীকাল তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, অভিনেত্রী হওয়ার। কিন্তু বাস্তবতা কি তার জন্য এটা রেখেছিল? 1946 সালের জুলাই মাস এলিজাবেথ লস অ্যাঞ্জেলেসে চলে আসে। এখানে তার পরিচিত ছিল এক বিমান বাহিনীর কর্মকর্তা। পরে শহরের বিভিন্ন ছোট ছোট জায়গায় রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করলেন, কখনো বন্ধুদের বাড়িতে, কখনো তাদের পরিচিত মানুষের বাড়িতে। এভাবে চলছিল এলিজাবেথের জীবন। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। বাইরে থেকে এলিজাবেথ সুখী মনে হলেও ভেতরে ছিলেন একা। সে সবসময় কোনো কিছু থেকে পালিয়ে বেরোতো। কি সেই জিনিস তা আজও জানা যায়। লস অ্যাঞ্জেলেসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় এলিজাবেথের। কেউ ব্যবসায়ী, কেউ সেনাবাহিনীর সদস্য, কেউ নাইট ক্লাবের মালিক। কারণ তাকে তো নায়িকা হতে হবে, সেজন্য এইসব মানুষের সাথে তার পরিচয় বজায় রাখতে হবে। কিন্তু তার প্রকৃত বন্ধু ছিল না কেউ, থাকলেও খুবই কম পরিমাণে ছিল তার বন্ধু। 1947 সালের জানুয়ারি মাস, নতুন বছর শুরু হয়েছে, কিন্তু এলিজাবেথের ব্যথা সে আগের বছরের মতনই। অর্থকষ্ট, অনিশ্চয়তা। এই সময় তার পরিচয় হয় রবার্ট রেড ম্যানলি নামের এক বিক্রয় প্রতিনিধির সঙ্গে। এলিজাবেথকে জীবিত অবস্থায় দেখা শেষ মানুষটি হয় এই রবার্ট। 1947 সালের জানুয়ারির শুরুতে এলিজাবেথ রবার্ট সান ডিয়েগোতে ঘুরতে যান।
সেখানে কয়েকদিন কাটান। দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল তা আজও অজানা। কেউ বলতো বন্ধু, কেউ বলতো প্রেমিকা, কেউ বলতো রবার্ট শুধু তাকে সাহায্য করত। 9 জানুয়ারি এই তারিখটি ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত হয়ে রয়েছে, কারণ এই দিনে এলিজাবেথের সাথে এমন যা কিছু ঘটে তা আর কোনোদিন ঘটবে বলে মনে হয় না। সেদিন সকালে রবার্ট এবং এলিজাবেথ তারা ফিরে আসে লস অ্যাঞ্জেলেসে। এলিজাবেথকে রবার্ট বিল্টমোর হোটেলের সামনে নামিয়ে দেয়। এলিজাবেথ তাকে বলে, আমি আমার এক আত্মীয়ের সাথে দেখা করব, কিন্তু কে সে আত্মীয় তা রবার্টকে তিনি বলেননি। এই মুহূর্তটি ছিল এলিজাবেথকে শেষ জীবিত অবস্থায় দেখা রবার্ট। তারপর কেউ আর এলিজাবেথকে জীবিত অবস্থায় দেখেনি। রবার্ট বিদায় নেন, গাড়ি চলে যায়, এলিজাবেথ দাঁড়িয়ে থাকেন। তারপর কেউ জানে না কি ঘটেছে, কোন গাড়িতে উঠেছিল, কার সাথে বা দেখা করতে গিয়েছিল এলিজাবেথ, কোথায় ছিলেন কেউ জানে না। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 6 দিন পের হয়ে গেল। পুরো 6 দিন এলিজাবেথ যেন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলেন। এই সময়টাকে আজও বলা হয় দ্য মিসিং উইক নামে। এই 6 দিন তিনি কোথায় ছিলেন তা আজও কেউ জানে না। 14 জানুয়ারি রাত, লস অ্যাঞ্জেলেসের শহর তখন শীত, রাস্তায় লোকজন কম। একটি অন্ধকার গাড়ি নীরবে শহরের রাস্তা পার হচ্ছিল, এমনটাই ধারণা করেছিলেন কিছু তদন্তকারী। তাদের বিশ্বাস এই রাতেই সবকিছু ঘটে এলিজাবেথের সাথে, কিন্তু কোথায়, কোন বাড়িতে, কেন ঘরে কেউ জানতেন না, নাকি কোন শহরের বাইরে, কোনো উত্তর নেই। 15 জানুয়ারি সকাল, নিজে ছোট্ট মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন এক গৃহবধূ। হঠাৎ রাস্তার পাশে একটি সাদা পুতুলের মতো কিছু দেখতে পান সে ভাবে এটা হয়তো বা ভাঙা পুতুল, কেউ ফেলে রেখে চলে গেছে। তিনি কৌতূহলবশত সেই বস্তুটির কাছে যায় এবং দেখতে পায় যে এটা কোনো পুতুল নয়, এটা হচ্ছে একটা মানুষের মৃতদেহ। তার শরীর কেঁপে উঠে, তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। পাশের বাড়ির মানুষ দৌড়ে এলেন। 2-3 মিনিট পরে পুলিশও চলে আসলো। কিন্তু পুলিশ লাশ দেখার পরে বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ হত্যা নয়। এই হত্যা হয়ে থাকবে তাদের ক্যারিয়ারের সবচেয়ে জটিল এবং কঠিন একটি কেসের মধ্যে অন্যতম। পুরো শহর স্তব্ধ, প্রত্যেক খবরে ছড়িয়ে পড়েছে। পুরো শহর ভয়ে আতঙ্কে সৃষ্টি হলো। এক তরুণী, কোনো পরিচয়পত্র নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো নিশ্চিত সূত্র নেই। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ব্ল্যাক ডালিয়া কেস। এলিজাবেথ শর্টের মৃত্যুকে কেন বারবার ব্ল্যাক ডালিয়া কেস বলা হচ্ছে এই পর্বে সেটাই জানো। তো চলুন শুরু করা যাক। 15 জুন 1947 সাল FBI তদন্তকারীরা তদন্ত করা শুরু করলো। লাশের চারপাশে তারা তদন্ত করা শুরু করলো। তারা ঠিক তেমন কিছু পেল না। কয়েকটা গাড়ির টায়ারের ছাপ, একটা পায়ের জুতার ছাপ, আর বাদ বাকি কিছুই পেল না। তখন একজন অভিজ্ঞ তদন্তকারী পুলিশ অফিসার বলল যে আমার মনে হচ্ছে যে হত্যাটি এখানে হয়নি। তো আরেকজন তদন্তকারী পুলিশ বলল যে তাহলে কোথায় হয়েছে? তিনি বললেন যে হয়তোবা ওকে অন্য কোথাও মারা হয়েছে এবং পরবর্তীতে এখানে নিয়ে আসা হয়েছে। তখনও FBI এলিজাবেথ শর্ট সম্পর্কে কিছুই জানে না। তারা এলিজাবেথের লাশকে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্তে ডাক্তার ছিলেন ডক্টর ফ্রেডরিক নিউবার। তিনি ময়নাতদন্ত করে বললেন যে খুনটি খুবই নিখুঁতভাবে করা হয়েছে। আমার মনে হচ্ছে যে খুনটি করেছে সে শারীরিক মানুষের শরীর সম্পর্কে ভালোভাবে জানে। তখন পুলিশ ভাবা শুরু করলো যে খুনি কি তাহলে একজন সার্জন বা ডাক্তার হতে পারে? এই থেকে বিভিন্ন ধরনের আতঙ্ক শুরু হলো। নিউজ পত্রিকা, রেডিওতে খবর শুরু হলো, অনুষ্ঠান শুরু হলো এলিজাবেথ শর্টকে নিয়ে। তো তখনও কিন্তু এলিজাবেথ শর্ট সম্পর্কে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। তখন ভাবতেছে যে এই মেয়ের কোনো পরিচয়পত্র নেই, কোনো আইডেন্টিটি নেই, তাকে আমরা কিভাবে খুঁজে বের করব। তখন পুলিশ তদন্তকারীরা তার আঙ্গুলের ছাপ পাঠিয়ে দিলেন FBI এর কাছে। আমি যে গল্পটি বলছি সেটি কিন্তু এখনকার না, 1947 সালে ঘটেছে এই ঘটনা। তখন এতটা উন্নত হয় নাই ডিজিটাল প্রযুক্তি। তো FBI কিছুদিন পরে জানায় যে তারা একটা মিল খুঁজে পেয়েছে ফিঙ্গারপ্রিন্টের। কার সাথে? এলিজাবেথ শর্টের সাথে।
এলিজাবেথ শর্ট ছোটকালে মদ্যপান করা অবস্থায় পুলিশের কাছে একবার ধরা পড়েছে। তো সেই থেকেই এলিজাবেথ শর্টের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। তারপর পুলিশ খোঁজ লাগানো শুরু করে যে এলিজাবেথ শর্ট কোথায় থাকে, এবং এর মাঝেই বিভিন্ন সংবাদ পত্রিকা এলিজাবেথ শর্টের মাকে ফোন দেওয়া শুরু করে। তখন তার মা লস অ্যাঞ্জেলেসেই ছিল। তখনও তার মা জানতো না যে তার আদরের মেয়ে মারা গেছে। সংবাদ মাধ্যম থেকে ফোন দিয়ে বলা হলো যে আপনার মেয়ে একটি অনুষ্ঠানের জন্য চান্স প্রাপ্ত হয়েছে। তখন তার মা আবেগে আপ্লুত হয়ে পড়ল এবং খুশিতে বলতে লাগলো যে এলিজাবেথের ছোট থেকে স্বপ্ন যে সে একজন অভিনেত্রী হবে। কিন্তু সাংবাদিকরা কথার মাধ্যমে এলিজাবেথের মার থেকে কিছু তথ্য আদায় করার চেষ্টা করতেছিল, কিন্তু যখন দেখলো যে তার মার কাছে কোনো প্রমাণই নেই, তখন তার মাকে তারা সত্যটা বলল যে এলিজাবেথ শর্ট আর পৃথিবীতে বেঁচে নেই। তার মা এটা মানতেই পারলো না যে তার আদরের মেয়ে আর এই পৃথিবীতে নেই। কয়েকদিন পরে সংবাদপত্রে এলিজাবেথ শর্টের বদলে সাংবাদিকরা ব্যবহার করা শুরু করলো ব্ল্যাক ডালিয়া নাম। কারণ এলিজাবেথ শর্ট প্রায় কালো স্কার্ফ, কালো জামা কাপড় পরে বের হতেন, এবং তখন হলিউডে একটি মুভির নাম ছিল দ্য ব্লু ডালিয়া। তো সেখান থেকে শব্দ মিলিয়ে সাংবাদিকরা নাম রাখা শুরু করলো দ্য ব্ল্যাক ডালিয়া। তো এভাবেই সাংবাদিকরা এলিজাবেথ শর্টকে ভুলে যায় এবং মনে রাখে ব্ল্যাক ডালিয়া নামে। কিন্তু এর মাঝে একটি ঘটনা ঘটে। 21 জানুয়ারি একটি সংবাদ মাধ্যমে ফোন আসে। ফোন আসার পরে একজন ব্যক্তি ঠান্ডা গলায় বলে যে তোমরা ভালোভাবেই খবরটিকে তদন্ত করছো এবং আমি খুব শীঘ্রই আত্মসমর্পণ করব। এবং সে আরো বলে যে কিছুদিন পুলিশকে ঘুরতে দাও, তদন্ত করতে দাও, তারপর আমি আত্মসমর্পণ করব। কিন্তু পুলিশ সঠিক টাইমে তার জন্য অপেক্ষা করলেও সে আত্মসমর্পণ করে না। 3 দিন পর একটি বাদামি রঙের খামে এসে পৌঁছালো একটি সংবাদপত্রের অফিসে। এখানে ডালিয়ার জিনিসপত্র আছে, এটা বলে খুনি। তো পুলিশ তখনই সেই খামটিকে জোগাড় করে এবং তার ভিতর এলিজাবেথের কয়েকটা ছবি, কয়েকটা জাতীয় পত্র, পরিচয়পত্র এগুলো খুঁজে পায়। সব জিনিস খুব পরিষ্কারভাবে মুছে দেওয়া হয়েছিল যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। ঠিকানার বাইরে ভেতরে একটি নাম বারবার আসছিল, মার্ক হ্যানসেন। তিনি ছিলেন একটি ধনী নাইট ক্লাব মালিক। এলিজাবেথ তাকে চিনত। স্বাভাবিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো। অনেকে দাবি করলো হ্যানসেন নাকি এলিজাবেথকে পছন্দ করতেন, কিন্তু দীর্ঘ তদন্তের পরও কোনো কিছু প্রমাণ করা যায়নি। পুরো শহর আতঙ্কিত হয়ে পড়লো। দিনের পর দিন কেসটিকে নিয়ে আরো জোরালো ভাবে পুলিশ তদন্ত করা শুরু করলো। রেডিওতে বিশেষ অনুষ্ঠান শুরু হলো। লস অ্যাঞ্জেলেসে পুলিশ একা আর সামলাতে পারছিল না। শেরিফ বিভাগের কর্মকর্তা, পেট্রোলিং এর কর্মকর্তা সবাই মিলে মোট 750 মানে 750 জনের মতন মানুষ এই কেসটির পিছে তদন্ত করেছিল। একবার ভাবতে পারেন, 750 জন পুলিশ কর্মকর্তা একটি কেসের পিছনে লাগাতার কাজ করে যাচ্ছিল। তারা শহরের ময়লার ড্রেন, ডাস্টবিন সব জায়গায় খোঁজ লাগানো শুরু করলো যে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। কেউ কি দেখেছিল এলিজাবেথ শর্টকে? কিন্তু কোনো নতুন প্রমাণ পাওয়া গেল না। পুলিশ আরো জোরালো ভাবে তদন্ত করা শুরু করলো। তারা সন্দেহভাজন সবাইকেই সাসপেক্ট হিসেবে ধরা শুরু করলো। 1947 সালের জানুয়ারির শেষ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস তখন একটাই আলোচনা, ব্ল্যাক ডালিয়াকে কে হত্যা করেছে। প্রতিদিন নতুন নতুন তথ্য পাচ্ছিল। কেউ বলছিল যে আমরা ব্ল্যাক ডালিয়াকে মেরেছি, কেউ বলছিল ব্ল্যাক ডালিয়াকে কে মেরেছে আমরা জানি, কিন্তু কোনোগুলোরই প্রমাণ পাওয়া যায়নি। প্রথম দিকে তদন্তকারীরা ভেবেছিল খুব সহজে হয়তোবা তারা কেসটিকে সমাধান করতে পারবে, কিন্তু তার হয়ে ওঠে। পুলিশ প্রথমে খুঁজে বের করলো রবার্ট রেড ম্যানুলিকে, যে শেষবার দেখেছিল জীবিত ব্ল্যাক ডালিয়া বা এলিজাবেথ শর্টকে। পুলিশ তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। তার কাছ থেকে জানতে চাইলো যে এলিজাবেথ শর্টের সাথে তার সম্পর্ক কি। বারবার চাপ দিতে থাকলো, বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলো, কিন্তু পরিণতি একটাই, কোনো কিছু জানা যায়নি এলিজাবেথ শর্ট সম্পর্কে। সে শুধু একটাই বলল যে আমি তাকে শেষবারের মতো হোটেলের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, এরপরে তাকে আর দেখিনি। পরে তাকে
লাই ডিটেক্টর টেস্টও করানো হয়, কিন্তু সে একই, কোনো সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি তার কাছ থেকে। এরপর মার্ক হ্যালসনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো, ধনী নাইট ক্লাবের মালিককে। এলিজাবেথের ঠিকানার বইও তার নাম ছিল। তো স্বাভাবিকভাবেই পুলিশ ভাবা শুরু করলো হয়তোবা সে রাগের বশে তাকে হত্যা করেছে। কিন্তু পুলিশ দীর্ঘ তদন্ত করার পরেও আবার ব্যর্থ হয়, তারা কোনো ধরনের কোনো প্রমাণ পায়নি। এরপর শুরু হলো বড় অভিযান। সেই তালিকায় ছিলেন ব্যবসায়ী, সৈনিক, ডাক্তার, অভিনেতা হওয়ার চেষ্টা করা যুবক, আরো অনেকে। এক সময় 150 জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। 150 জন মানুষকে শুধু সন্দেহের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ চেষ্টা করছিল যে তাদের বিরুদ্ধে কিছু সামান্য প্রমাণ কি পাওয়া যায়, কিন্তু আফসোসের বিষয় সেখানেও পুলিশ ব্যর্থ হয়। তদন্তকারী একটি বিষয় নিয়ে বারবার আলোচনা করছিল, অপরাধে কি চিকিৎসাবিদ জানত, কারণ ঘটনাস্থল দেখে কিছু আন্দাজ করতে পারেছিল পুলিশরা, কারণ এত পারফেক্ট ভাবে খুন করার পরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো ফুটপ্রিন্ট নেই, কোনো টায়ার মার্ক নেই, সে হয়তো বা চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এই কারণে পুলিশ ইউনিভার্সিটি অফ সাউথার্ন ক্যালিফোর্নিয়ার মেডিকেল স্কুলের শিক্ষার্থী তালিকাও যাচাই করেছিল, কিন্তু সেখানেও কোনো ফল মেলেনি। তারপর আরো ঘটলো অদ্ভুত ঘটনা। অনেকেই দাবি করলো যে তারা নাকি এলিজাবেথ শর্টকে হত্যা করেছে, কিন্তু কোনোটারই প্রমাণ পাওয়া যায়নি। এভাবে 1 2 10 করতে থাকলো মিথ্যা স্বীকারোক্তি, কারণ হয়তোবা তারা চেয়েছিল যে এলিজাবেথ শর্টকে নিয়ে যে এত বিখ্যাত হয়ে গেছে, তার বিরুদ্ধে যদি আমি বলি যে আমি তাকে হত্যা করছি, হয়তোবা সে বিখ্যাত হয়ে যেতে পারতো। এই জন্য হয়তোবা তারা ভেবেছিল যে আমরা স্বীকারোক্তি দিই যে আমরা এলিজাবেথ শর্টকে মেরেছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপর এমন এক ঘটনা ঘটলো যা পুলিশকে নাড়িয়ে দেয়। একদিন একটি চিঠি আসলো যে আমি 29 জানুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। পুলিশ তড়িঘড়ি হয়ে রেডি হয়ে থাকলো যে আজই হয়তোবা তারা তাদের কাঙ্ক্ষিত খুনিকে ধরতে পারবে, কিন্তু তারা অপেক্ষা করলো, খুনি সেদিন আর আসেনি। পরে আরেকটি চিঠি এসেছিল যেখানে লেখা ছিল যে আমি আত্মসমর্পণ করব না, তোমরা আমাকে ন্যায্য ন্যায় বিচার দিতে পারবে না। সাংবাদিকরা এটাকে বড় বড় করে লেখা শুরু করলো, হয়তোবা এলিজাবেথ শর্টের বড় বড় মাফিয়াদের সাথে কানেকশন ছিল। এই সব গুজব কথাগুলোর কারণে কেস আরো জটিল হয়ে গেল। তদন্ত থেমে যেতে শুরু করলো। সপ্তাহ কেটে গেল, তারপর মাস, নতুন কোন নির্ভরযোগ্য সূত্র মিলে না। পুলিশ আবারও পুনরায় সাক্ষীদের কাছে গেল, আবারও প্রশ্ন করলো, আবারও খোঁজ নিল, কিন্তু ফল সেই শূন্যই। অবশেষে 1947 সালের বসন্ত নাগাদ তদন্ত কার্য স্থবির হয়ে পড়ে। এই মামলাকে ধীরে ধীরে কোল্ড কেস আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়। কেস বন্ধ হয়ে যায়নি, তবে 1947 সালের পরে এটা একটা কোল্ড কেসে পরিণত হয় এবং এই কেসে সবচেয়ে বেশি সন্দেহভাজন করা হতো একজন ডাক্তারকে, যার নাম ছিল ডক্টর জর্জ হোবেল। তিনি ছিলেন একজন অসাধারণ চিকিৎসাবিদ, সমাজে তার পরিচিতি ছিল। বহু বছর পর তার ছেলে স্টিভ হোডেল, যিনি নিজেও একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা ছিলেন, তিনি দাবি করেন আমার বাবা হয়তো ব্ল্যাক ডালিয়া বা এলিজাবেথ শর্টকে হত্যা করেছিলেন। বক্তব্যের পর পুরো আমেরিকা আবারও স্তব্ধ হয়ে যায়, সবাই আতঙ্কে পড়ে যায়। কেন সন্দেহ করা হয়েছিল ডক্টর জর্জ হোডেলকে? চলুন জেনে আসি। 1950 সালে পুলিশের গোপন নজরদারিতে ডক্টর হোডেল বাড়িতে আড়ি পাতা হয়েছিল। সেই রেকর্ডে কিছু অস্পষ্ট কথোপকথন ছিল। অনেকে মনে করেছিল সেখানে হয়তোবা তিনি হত্যার কথা উল্লেখ করেছেন, কিন্তু সেই রেকর্ড কখনো আদালতে উপস্থাপনই করা হয়নি। বিপক্ষে কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি, না কোনো ডিএনএ, না কোনো নির্ভরযোগ্য সাক্ষী, না এমন কোনো বস্তু প্রমাণগত যা তাকে হত্যার সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত করে। এ কারণে অনেক গবেষক মনে করে তিনি সন্দেহভাজন হতে পারেন, কিন্তু তাকে খুনি বলা যায় না। ডক্টর হোডেলই একমাত্র নন, বছরের পর বছর আরো অনেকের নাম সামনে এসেছে। কেউ ছিলেন সাবেক সেনা, কেউ ছিলেন প্রযোজক, কেউ ছিলেন ডাক্তার। এভাবে চলতে থাকে কেস।
কিন্তু আফসোসের বিষয় হলো আধুনিক প্রযুক্তি আসার পরও এই কেস এখনো অমীমাংসিত, এবং এটাকে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি অমীমাংসিত কেসগুলোর একটি ধরার কারণ হচ্ছে এলিজাবেথ শর্ট যখন এই হারিয়ে যায় তার 6 দিন পরে তার মৃত্যু হয়। এই 6 দিন সে কোথায় ছিল আজ পর্যন্ত তা কেউ জানতে পারেনি, না কেউ খুঁজে বের করতে পেরেছে যে এই কয়দিন সে কোথায় ছিল, কার সাথে ছিল। এবং এইটাই কেসকে আরো শক্ত এবং দৃঢ় রহস্যে ফেলে দেয়। অনেক মানুষ মনে করে যে এই তদন্তে সাংবাদিকদের ভূমিকা যেমন মানুষকে সচেতন করেছিল, ঠিক তেমনি কেসকে আরো কঠিন করে তুলেছিল। তবে দুঃখ একটাই যে এলিজাবেথ কখনো তার স্বপ্ন পূরণ করতে পারেনি। এলিজাবেথ ছিলেন খুবই হাসি খুশি ভদ্র টাইপের, ঠিক আছে, সবসময় সুন্দর থাকতেন, পরিপাটি থাকতেন, অভিনেত্রী হওয়ার চেষ্টা করতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এলিজাবেথের এমন মৃত্যু হয়েছে যা তাকে হয়তোবা বিখ্যাত করেছে, কিন্তু সে নিজের চোখে দেখতে পারেনি, সে নিজে একজন ইতিহাস হয়ে গেছে। তো আমি মেহেদি মায়ের আপনাদের শোনাচ্ছিলাম ব্ল্যাক ডালিয়া কেস। এটা ছিল আমার প্রথম ভিডিও। যদি পারেন তাহলে শেয়ার করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।